আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে। আপনাদের সাথে আছি জিবা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হলো ওবায়দুল কাদেরকে। বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসা সঠিক ছিল জানালেন ডাক্তার দেবী শেঠি। কারাগারে খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় উদ্বিগ্ন বিএনপি, জানালেন রিজভী। মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বুধবার মানববন্ধন কর্মসূচি ঘোষণা। নির্বাচন কোথাও কোথাও সুষ্ঠু হয়নি, কর্মকর্তাদের কাজে হতাশা প্রকাশ করে বললেন সিসি। ব্যক্তি বা মার্কা না দেখে উপজেলা নির্বাচন নিরপেক্ষ করার আহ্বান নাসিমের। ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। উপাচার্যের মতবিনিময়ে মতামত গ্রহণ না করার অভিযোগ ছাত্রদলের। পরিবেশ সুন্দর দাবি ছাত্রলীগের। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। উন্নত চিকিৎসার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। বিকেল 4:15টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে। বাংলাদেশ সময় রাত 8টার দিকে বিমানটি সিঙ্গাপুরে পৌঁছার কথা রয়েছে। এর আগে দুপুরে ওবায়দুল কাদেরকে দেখেন ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবী শেঠি। এখানকার চিকিৎসা পদ্ধতি সঠিক ছিল বলেও জানান তিনি। বেলা 3:15টার দিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বহনকারী অ্যাম্বুলেন্স বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি গেট থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয়। উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠিকে আমন্ত্রণ জানানো হয় ওবায়দুল কাদেরকে দেখতে। 12:35 তিনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পৌঁছান। প্রায় আধা ঘন্টা পর্যবেক্ষণের পর তিনি ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার পরামর্শ দেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর কনককান্তি বড়ুয়া ও কার্ডিওলজি বিভাগের চিকিৎসকরা। এ সময় তারা দাবি করেন ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তিনি শঙ্কামুক্ত নন। দেবী শেঠি হি ওয়াজ সো নাইস যে উনি নিজে একটা চার্টার করা প্লেন নিয়ে আজকে 12:45-এ ল্যান্ড করেন। একটা জিনিস আমরা চিন্তা করে রেখেছিলাম, একটা জটিলতার কথা, কোনো জটিলতা তেমন হয় নাই, সামান্য কিছু জটিলতা এবং ওনার ওপেনিং, এবং যেহেতু ওনাকে ইনভাইট করা হয়েছে সেহেতু আমরা এয়ার অ্যাম্বুলেন্স যেটা থেকে মাউন্ট এলিজাবেথ থেকে এসেছিল সেটাকে আমরা রেখে দিয়েছিলাম। তাদেরকে আমরা বলেছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইউ ক্যান শিফট হিম। আমরা এখনই ওনার ওপিনিয়ন পাওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা ইনফরমেশনটা দিলাম। উনিও বলেন যে ঠিক আছে, তাদেরকে তাহলে নিয়ে যেতে বলবো। ওনার যে অসুবিধাগুলো হচ্ছিল, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, তারপরে ব্লাডের রক্তের পিএইচ এগুলো বেশ উঠানামা করছিল, এখন সেগুলো সবগুলোই মোটামুটি নর্মাল রেঞ্জের মধ্যে চলে আসছে। আরেকটা জিনিস যেটা বেশি ছিল, ব্লাড সুগার, খুব হাই ব্লাড সুগার ছিল প্রথমে 26, সেটাও আমরা ইনফিউশন পাম্প দিয়ে ইনসুলিনের সাহায্যে আনতে সক্ষম হয়েছি। এবং উনি বেশ নড়াচড়াও করছেন এবং ভেন্টিলেটর খুলে দেওয়ার জন্য খুব ইঙ্গিত দেখাচ্ছেন। এতে বোঝা যাচ্ছে লক্ষণ যে উনি ভালো আছেন। তবে আমরা ঘুমের ওষুধ দিয়ে এই কষ্টটা থেকে ওনাকে লাঘব দিচ্ছি। ওবায়দুল কাদেরের সাথে সিঙ্গাপুর গেছেন তার স্ত্রী ও একজন চিকিৎসক সহ 4 জন। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে এখানে ট্রিটমেন্টে কোনো গাফিলতি না হয় এবং এখান থেকে ডক্টর গিয়েছে এবং ওখানে ডক্টর আছে। সুতরাং আমার মনে হয় মাশাআল্লাহ ভালো অবস্থানে আছে এবং সে এত রিকভারি করছে আমরা কল্পনা করতে পারি না। আমার মনে হয় এখানকার ডাক্তাররা, বাংলাদেশের ডাক্তার এত ভালো ট্রিটমেন্ট দিয়েছে যে আমার মনে হয় আল্লাহ তাআলার পরে যদি জীবন ফিরে যায়, এই ডাক্তাররা তার জীবন ফিরে দিয়েছে। অসুস্থ হবার পর রবিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এনজিও গ্রামে তার রক্তনালীর 3টি ব্লক ধরা পড়ে। সকাল 10:30টার দিকে তার হার্টে একটি রিং পরান চিকিৎসকরা। দুপুর 12টায় অবস্থার অবনতি হলে সিঙ্গাপুর থেকে চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ওবায়দুল কাদেরের রোগ মুক্তি কামনায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আজ কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে অস্থায়ী কার্যালয়ে মিলাদ মাহফিলে যোগ দেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ওবায়দুল কাদেরের জন্য দোয়া করতে দেশবাসীর প্রতি অনুরোধ জানান। তিনি আশা করেন বিদেশে চিকিৎসা নিয়ে দলের সাধারণ সম্পাদক পরিপূর্ণ সুস্থ হয়ে অচিরেই দেশে ফিরে কাজে মনোনিবেশ করবেন। দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা খলিলুর রহমান মোনাজাত পরিচালনা করেন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি আইন 2019-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সভায় মন্ত্রিসভার সদস্য ছাড়াও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। প্রধানমন্ত্রী জার্মানি ও সংযুক্ত আরব আমিরাত সফরে হওয়া বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারকের বিষয়ে মন্ত্রিসভাকে জানানো হয়। সিঙ্গাপুরে মন্ত্রী পর্যায়ের পরিবেশ সম্মেলনে অংশ নেওয়া প্রসঙ্গেও মন্ত্রিসভাকে জানান বন ও পরিবেশ মন্ত্রী। দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক নিয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। বিকেএসপি এটা একটা 1983 সালের আইন দ্বারা অর্ডিন্যান্স দ্বারা পরিচালিত হয়ে আসছিল এবং আপনারা জানেন যে এই অধ্যাদেশ যেহেতু সামরিক আমলের অধ্যাদেশ, এই জন্য একটা আইনগত বাধ্যবাধকতা আছে, এটাকে বাংলায় রূপান্তর করে নতুন আইন করার জন্য সেজন্য নিয়ে আসা হয়েছে। এখানে তেমন কোনো পরিবর্তন নাই। বিএনপি সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন বেগম খালেদা জিয়া কারাগারে গুরুতর অসুস্থ। বেগম জিয়াকে নিয়ে বিএনপি উদ্বিগ্ন। 6 মার্চ বুধবার বেলা 11টা থেকে 12টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিএনপি মানববন্ধন কর্মসূচি পালন করবে বলে জানান তিনি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আশু রোগ মুক্তি কামনা করে বিএনপি। উন্নত চিকিৎসার জন্য যেখানে দরকার সেখানেই নেওয়া হোক, কিন্তু গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়াকে দেশে একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দাবি জানানো হলেও সরকার দাবি করেছিল বিএসএমএমইউতে উন্নত ও বিশ্বমানের চিকিৎসা হয়। এখন তাহলে ওবায়দুল কাদেরকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রয়োজন পড়ল কেন? রিজভী বলেন, বেগম খালেদা জিয়া এখন আর হাঁটাচলা করতে পারছেন না, পা ফুলে গেছে, হাত অবশ, চোখ ও কাঁধে প্রচন্ড ব্যথা। কারাগারের প্রতিকূল পরিবেশে তার পূর্বের অসুস্থতা আরও গুরুতর হয়েছে। জামিনে বাধা না দিয়ে অবিলম্বে বেগম জিয়াকে মুক্তির দাবি জানান তিনি। কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালতে এসে দেশনেত্রী খালেদা জিয়া বলেছেন, খুবই অসুস্থ আমি। মাত্র একবার এসে চিকিৎসকরা দেখে গেছেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য রক্ত নেওয়া হয়নি, ডায়াবেটিসের রোগী হিসেবে চিকিৎসা দেওয়া হচ্ছে না, থেরাপি ঠিকমতো দেওয়া হচ্ছে না। আমি সত্যি খুবই অসুস্থ। দেশবাসীর প্রাণপ্রিয় নেত্রী নিজের মুখে এই প্রথম এমন ভয়াবহ অসুস্থতার কথা বললেন। তার স্বাস্থ্যের চরম ক্রমাবনতিতে দেশবাসীর মতো আমরা খুবই উদ্বিগ্ন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার পছন্দ মতো বিশেষায়িত হাসপাতালে সুচিকিৎসার ব্যবস্থা করুন, তাকে জামিনে মুক্তি দিন। তাকে কমিশনের কর্মকর্তাদের মধ্যে দৃঢ়তা নেই, তারা সুষ্ঠু নির্বাচন হবে বললেও সেরকম নির্বাচন হয়নি। দৃঢ়তার সাথে নির্বাচন পরিচালনার মতো যোগ্য কর্মকর্তা হিসেবে নিজেদের তৈরি করতে আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, কমিশন নিজেদের কর্মকর্তাদের দিয়ে সব নির্বাচন পরিচালনার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, কিন্তু যথাযথভাবে দায়িত্ব পালন করতে না পারলে ইসি কর্মকর্তারা আস্থা অর্জন করতে পারবে না। কমিশনের নিজস্ব কর্মকর্তাদের যতটুকু দায়বদ্ধ করা যায় প্রশাসনের কর্মকর্তাদের ক্ষেত্রে তা সম্ভব নয়, তা কমিশন এখন বুঝতে পেরেছে বলে মন্তব্য করেন সিসি। তিনি বলেন, ইসি কর্মকর্তাদের বিবেচনা করতে হবে তারা নিজেরা নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করতে পারবে নাকি প্রশাসনের কর্মকর্তাদের পেছনে ফাইল নিয়ে ঘুরবে। সেই দৃঢ়তা নিয়ে এখন পর্যন্ত সকলে প্রস্তুত হতে পারেননি। কারণ আমি যখন বিশেষভাবে কোনো কর্মকর্তাকে ডেকে ডেকে জিজ্ঞাসা করি যে নির্বাচনের অবস্থায় তোমাদের প্রস্তুতি কীরকম, কেমন হবে, কোনো থ্রেট আছে কি না, কিন্তু কেউই আমাকে থ্রেটের কথা বলে নাই। শুধু বলছে, স্যার আমরা সুষ্ঠু নির্বাচন করবো, ভালো নির্বাচন করব। কিন্তু কোথাও কোথাও দেখা গেছে কোনো কোনো ক্ষেত্রে যেরকম তারা বলেছে সেরকম নির্বাচন হয়নি। এই অবস্থাকে কাটিয়ে উঠতে হবে। সব নির্বাচন পরিচালনার দায়িত্ব ইন ফিউচার নির্বাচন কমিশন কর্মকর্তাদের নিতে হবে, সেরকম যোগ্য ব্যক্তি সৃষ্টি হতে হবে। ব্যক্তি বা মার্কার দিকে না তাকিয়ে আসন্ন উপজেলা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের রোগমুক্তি চেয়ে দেওয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত আলোচনায় মোহাম্মদ নাসিম সংসদে সরকারের সমালোচনা ও ভুল ত্রুটি ধরিয়ে দিতে বিএনপির প্রতি আহ্বান জানান। বলেন, দেশ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আছে, সংসদ প্রাণবন্ত হোক তা সবার চাওয়া। পুরনো ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন স্থানান্তরে আপোষ না করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রদের প্রতি আহ্বান জানান মোহাম্মদ নাসিম। আসন্ন উপজেলা নির্বাচন নিরপেক্ষ করতে কমিশনের প্রতি আহ্বান জানান সাবেক এই মন্ত্রী। সামনে উপজেলা নির্বাচন, আমাদের প্রধানমন্ত্রী চান সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, 10 তারিখ থেকে নির্বাচন হবে, কাজে আপনারা প্রমাণ করবেন। নির্বাচন কমিশন শক্তভাবে এটা বলে, প্রশাসনকে আমরা বলবো, প্রশাসনকে বলবো এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যা যা করার আপনারা করবেন, কারণ ভোট উৎসব সৃষ্টি করতে হবে। আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনে জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের পরিবেশ। সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রচারণা শুরু করেন বিভিন্ন ছাত্র সংগঠনের ঘোষিত প্যানেলের প্রার্থীরা। সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও ছাত্রদলের প্রার্থীদের অভিযোগ, সকালে উপাচার্যের মতবিনিময়কালে তাদের মতামত নেওয়া হয়নি। এদিকে ছাত্রলীগ নেতারা বলছেন, ক্যাম্পাসে সুন্দর পরিবেশেই নির্বাচন হচ্ছে। 28 বছর পর ডাকসু নির্বাচন, আর সোমবার সকাল থেকে শুরু হয় এই নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। তাই সরগরম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রচারণার শুরুর দিনে সকালে নির্বাচন উপলক্ষে বক্তব্য দেন উপাচার্য। এতে অংশ নেন বিভিন্ন ছাত্র সংগঠনের প্রার্থীরা। একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ক্যাম্পাসে বিদ্যমান শান্তিপূর্ণ সুশৃঙ্খল পরিবেশ যাতে কোনো ক্রমেই বিঘ্নিত না হয়, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশেষ করে প্রক্টোরিয়াল টিম সতর্ক থাকবে। ক্লাস চলাকালে শ্রেণীকক্ষে প্রচারণার সুযোগ না থাকায় কলাভবনের সামনে লিফলেট বিতরণ করেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা। আর কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে প্রচার চালান ছাত্রদলের প্রার্থীরা। এই দুই প্যানেলের প্রার্থীরাই অভিযোগ করেন উপাচার্যের অনুষ্ঠান নিয়ে। আমাদেরকে না জানানোর পরেও আমরা ওখানে গিয়ে আমরা দেখেছি খুব স্বল্প সময়ের মাধ্যমে ওনাদের সভাটা শেষ করেছে। কিন্তু সেখানে গিয়ে আমরা আরেকবার হতাশ হয়েছি, যাচ্ছে প্রশাসন তাদের একটি লিখিত বক্তব্য আমাদের হাতে তুলে দিয়ে এবং সেটা পাঠ করে তারা চলে গেছে। আমরা সেখানে কিছু কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তারা কিন্তু শুনেনি। অপরাজয় বাংলার পাদদেশে নির্বাচনী প্রচারণা চালান বাম ছাত্র জোটের প্রার্থীরা। প্রচারণায় নানা সমস্যার অভিযোগ করেন গণমাধ্যমের কাছে। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশ নেন ছাত্রলীগের প্রার্থীরা। স্বতন্ত্র প্রার্থীরাও ব্যস্ত নিজেদের পক্ষে ভোট চাইতে। আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু আপনারা 11 তারিখ ভোট দিতে আসবেন, কারণ আমরা আরেকটি 30শে ডিসেম্বর দেখতে চাই না। প্রচারণা করতে গিয়ে 3-4টা সংগঠন প্রায় একই কাছাকাছি সময় আমরা প্রচারণা করছি, কোনো কিন্তু সমস্যা হয়নি। বরং আমরা তাদের কাছে গিয়েছি, হ্যান্ডশেক করেছি, দোয়া চেয়েছি, আমাদের জন্য দোয়া করেন, তারা আমাদের কাছে দোয়া চেয়েছে। 30-35 জন ছাত্র যখন একটা রুমের মধ্যে থাকে তখন সেটা কতটা ভয়াবহ হতে পারে। আবাসন সংকটকে দূরীকরণ করা হচ্ছে আমার মায়ের স্বপ্ন, সেই স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য আমি এখানে দাঁড়িয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ 11 মার্চ। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। কেমিক্যাল বিরোধী অভিযানে চকবাজার এলাকায় 6টি রাসায়নিক গুদামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ব্যাপারে সিটি কর্পোরেশন বলছে, আবাসিক এলাকায় কোনো কেমিক্যাল বা গোডাউন রাখতে দেয়া হবে না। এলাকাবাসীকে সাথে নিয়ে কেমিক্যাল মুক্ত করা হচ্ছে পুরান ঢাকা। চুরিহাট্টার ওয়াহিদ মেনশনের বেসমেন্টে বাকের হোসেনের যে কেমিক্যাল গুদামের সন্ধান পাওয়া গিয়েছিল, সেখান থেকে অল্প দূরেই তার আরেকটি গোডাউনে অভিযান চালায় টাস্ক ফোর্স। পাওয়া যায় বিপুল পরিমাণ কেমিক্যাল। বিচ্ছিন্ন করে দেয়া হয় সকল ধরনের সংযোগ। পপি স্টোর নামে আরেকটি ভবনের দোতলা থেকে 4 তলা পর্যন্ত প্লাস্টিক পণ্যের কারখানা পাওয়া যায়। তাদের নেই কোনো পরিবেশ অধিদপ্তর বা ফায়ার সার্ভিসের ছাড়পত্র। এখনকার পরিস্থিতি বা একটা বিবেচনা করতে গেলে অবৈধ বোঝা যায়, আর আগে যখন পরিস্থিতি ছিল বা আগের ওটা বিবেচনা তখন ঠিক ছিল। এছাড়াও বেশ কয়েকটি আবাসিক ভবনে সন্ধান মেলে প্লাস্টিক দানার। এসব অভিযোগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। এটা না কেমিক্যালের, এটা 60 বছরের ভিতরে কোনো আগুন লাগেনি আজ পর্যন্ত, আমরা 60 বছর ধরে দেখতেছি। সিটি কর্পোরেশন গঠিত টাস্ক ফোর্স বলছে, আবাসিক এলাকায় কোনো ধরনের রাসায়নিক গুদাম থাকতে দেয়া হবে না। প্লাস্টিক গ্র্যানুলস সেগুলি আছে এবং লিকুইড কিছু আছে এবং রঙের কিছু
কেমিক্যালস আছে। এটা আমরা মালিকরে কথা বলেছি, মালিক আমাদের প্রথমে অস্বীকার করেছে যে কিছু নাই, আমরা চেক করে দেখলাম পুরা ভর্তি, সেজন্য আমরা পুরো বিল্ডিংয়ের ইউটিলিটি সার্ভিস ডিসকানেক্ট করছি। কোনো প্লাস্টিক গোডাউন, কোনো কেমিক্যালস গোডাউন আবাসিক এলাকায় থাকবে না। অভিযান চলাকালে কয়েকটি আবাসিক ভবনের মালিক তাৎক্ষণিকভাবে প্লাস্টিক গুদাম থেকে মালামাল সরিয়ে ফেলায় কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। অগ্নিকাণ্ডে শ্বাসনালী পোড়া রোগীদের জীবন বাঁচাতে পারে অত্যাধুনিক থেরাপি হাইপারবারিক নামের মেশিন প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। বিশ্বের উন্নত বিভিন্ন দেশে অনেকদিন ধরে হাইপারবারিক যন্ত্রের সাহায্যে চিকিৎসা চলছে সাফল্যের সঙ্গে। এর মাধ্যমে শ্বাসনালী পোড়া রোগীদের সারিয়ে তোলার ব্যাপারে শতভাগ আশাবাদী ঢাকার চিকিৎসকরাও। এস এম ফয়েজের বিশেষ রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মনিরুজ্জামান। প্রধানমন্ত্রীর অনুদানে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের জন্য কেনা হাইপারবারিক মেশিনে চলছে চকবাজারের আগুনে দগ্ধদের জীবন বাঁচানোর চেষ্টা। অন্যান্য অগ্নিকাণ্ডে শ্বাসনালী পোড়াদের চিকিৎসা দেওয়া হয় অত্যাধুনিক এই মেশিনে। এর আগে বাংলাদেশে এই ধরনের দগ্ধ রোগীদের জীবন বাঁচানোর আশা করা যেত না, হাল ছেড়ে দিতেন চিকিৎসকরা। এখন তাদের আশার আলো হাইপারবারিক অক্সিজেন মেশিন। হাইপারবারিক অক্সিজেন থেরাপি দেওয়ার ফলে আমরা এখন পর্যন্ত প্রায় 50 থেকে 60 জন শ্বাসনালী পোড়া রোগীকে আমরা বাঁচাতে পেরেছি, যেটা আমরা একসময় আমাদের কাছে কল্পনার মতো ছিল। যাদেরকে হাইপারবারিক অক্সিজেন চেম্বারে দিতে পারি তাদের এই সোয়েলিং বা ফুলে যাওয়ার টেন্ডেন্সিটা অনেক কমে যায় এবং তার বডিতে, আপনি জানেন, মানুষের বেঁচে থাকার মূল নিয়ন্ত্রক হচ্ছে অক্সিজেন থাকা। সো এই অক্সিজেনটাইকেই আমরা এখানে থেরাপিউটিক এজেন্ট হিসেবে ইউজ করতেছি। আগে আমরা কোনোভাবেই বাঁচাতে পারতাম না, তাদেরকে আমরা বাঁচানোর একটা স্বপ্ন এখন পেয়েছি। চিকিৎসকরা জানান, হাইপারবারিক অক্সিজেন চেম্বারে শুয়ে শ্বাস নিতে পারেন রোগীরা, থাকেন স্বস্তিতে। দরকার হলে ভেতর থেকে কথা বলতে পারেন ডাক্তার নার্সদের সাথে। কোনো সমস্যা হচ্ছে কিনা একটু বলেন তো। জি, ধন্যবাদ। যে শ্বাসনালী পড়ে যায় তাদের জন্য আমাদেরকে হাইপারবারিক অক্সিজেন যেটা বলা হয় থেরাপি, সেটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে গত রাজনৈতিক সহিংসতার সময়ই আমাদেরকে 2টা মেশিন কিনে দিয়েছিলেন। প্রতিদিনই বহু রুগী ওখান থেকে বেশ উপকার হচ্ছে এবং এখন আমরা যখন রুগীটা একটু স্টেবল হয় তখন আমরা ওই মেশিনের মধ্যে নিয়ে যাই, নিয়ে গিয়ে তার সার্কুলেশন ইমপ্রুভ করে। এটা একটা মডার্ন ডেফিনেটলি ট্রিটমেন্ট যেটা এখানে অ্যাভেলেবল। অত্যাধুনিক থেরাপির চিকিৎসায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলেও জানান চিকিৎসকরা। কিছু পেশেন্ট আছে যে এদেরকে আমরা অন্য প্রবলেমের জন্য আমরা তাদেরকে বাঁচাতে পারিনি। এটা শুধু যে শ্বাসনালীতে কাজ করে তা না, বার্ন পেশেন্টের আপনি জানেন অনেক বেশি ইনফেকশন হয়। বার্নের পেশেন্টের শ্বাসনালীকেও সে প্রোটেক্ট করে এবং ইনফেকশনটাকেও প্রোটেক্ট করে এবং শ্বাসনালীর সাথে সাথে তার যেসব ক্ষত হয়, স্কিনের মধ্যে যে ক্ষতগুলো হয়, ক্ষতগুলো শুকাতে বা হিল হতে অনেক বেশি সময় লাগে না, তখন আমরা তাড়াতাড়ি সেটাকে হিল করাতে পারি। নিমতলী তাজরির মতো আগুনের ঘটনায় দগ্ধদের চিকিৎসা দিতে না পারায় নিভে গেছে অনেক জীবন। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। এ পর্যায়ে নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি। সাথেই থাকুন, ফিরে এসে থাকছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং এর অভিযোগে 2 ছাত্রী সহ 7 শিক্ষার্থী সাময়িক বহিষ্কার। উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে টাঙ্গাইলের বাসাইলে 2 গ্রুপের সংঘর্ষে অন্তত 10 জন আহত। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং এর অভিযোগে 2 ছাত্রী সহ 7 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃতরা সবাই বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিভ বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী। রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সদস্য সচিব রহিমা কানিজ। এ বিষয়ে আরও তদন্তের জন্য সমাজ বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক রাশেদা আক্তারকে প্রধান করে 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে গেল সোমবার অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে নবীন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে র্যাগ করার অভিযোগ ওঠে। এই ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় সিন্ডিকেট।
সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম, জামালপুর ও কুমিল্লায় ৩ জন নিহত, 2 জন আহত হয়েছেন। পুলিশ জানায় সকালে কুমিল্লার 14 গ্রামের আমজাদের বাজার এলাকায় চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যানকে যাত্রীবাহী বাস পেছন থেকে চাপা দেয়। এতে কাভার্ড ভ্যান উল্টে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হয় কাভার্ড ভ্যান চালক। আহত 2 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের জেটিতে ও জামালপুরের মাদারগঞ্জে 2 জন নিহত হয়েছে। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদে 2 সদস্য সহ 14 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রবিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় 6টি আগ্নেয়াস্ত্র, 41 রাউন্ড গুলি ও 10 কেজি গান পাউডার উদ্ধার করা হয়। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্যাংক ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করে আসামিরা। গ্রেফতারকৃতরা ঢাকার কদমতলী, রামপুরা, সাভার ও ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় ব্যবসায়ী এবং আর্থিক প্রতিষ্ঠানে ডাকাতি করার কথাও স্বীকার করেছে বলে দাবি করে পুলিশ। এছাড়া আসামি আতিকুর রহমানের তথ্যের ভিত্তিতে রামপুরার বাসা থেকে অস্ত্রসহ হুজির সদস্যদের আটক করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। চতুর্থ দফা উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে টাঙ্গাইলের বাসাইলে 2 গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে অন্তত 10 জন। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিভিন্ন জেলায় মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। সকালে টাঙ্গাইলের বাসাইলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী মতিয়ার রহমান গাউস ও স্বতন্ত্র প্রার্থী কাজী অলিদ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মিছিল বের করে তাদের সমর্থকরা। এ সময় 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়। তাদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। এদিকে সকাল থেকে প্রতিটি উপজেলায় সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিভিন্ন পদে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। কুমিল্লার 13টি উপজেলায় নির্বাচন উপলক্ষে শেষ দিনে সোমবার মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। পটুয়াখালীর 7 উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। সেখানে ভোট নেওয়া হবে ইভিএম মেশিনে। বাগেরহাটের 9 উপজেলায় মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করে উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে মোনাজাত করা হয়। মনোনয়ন দাখিলের শেষ দিনে ব্রাহ্মণবাড়িয়া 7টি উপজেলায় প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। বরগুনাতেও উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। এ পর্যায়ে আবারও নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি। সাথে থাকুন, ফিরে এসে থাকছে। পাকিস্তানে বিমান হামলায় অন্তত 300 জঙ্গিকে হত্যার দাবি থেকে পিছু হটতে শুরু করেছে ভারত। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ এবার। পাকিস্তানে বিমান হামলায় অন্তত 300 জঙ্গিকে হত্যার দাবি থেকে কিছুটা পিছু হটতে শুরু করেছে ভারত। এদিকে চিহ্নিত একাধিক জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে শীঘ্রই অভিযান শুরু করতে যাচ্ছে পাকিস্তান। ভারতের বিমান বাহিনীর প্রধান মার্শাল BS ধানোনো জানান, 26 ফেব্রুয়ারির হামলায় কতজন নিহত হয়েছে তা হিসেব করে বলা সম্ভব নয়। এর জন্য সেখানে কতজন ছিল তা দেখতে হবে। এর আগে নিহত জঙ্গি সংখ্যা নিয়ে অনড় অবস্থান থেকে পিছু হটেন ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ। জানান, এই সংখ্যা 250-র উপরে। আহমেদাবাদের সভায় দাবি করেন, আগে শত্রু দেশে ভারতের সেনাদের নির্মমভাবে হত্যা করা হলেও এখন সেই পরিস্থিতি নেই। এর জন্য নরেন্দ্র মোদীর কৌশলী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন তিনি। এদিকে নানামুখী সমালোচনার জেরে এবার জঙ্গি দমন অভিযান শুরু করতে যাচ্ছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। জানানো হয়, 21 জানুয়ারি জরুরি বৈঠকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান শুরুর কড়া নির্দেশ দেন প্রধানমন্ত্রী ইমরান খান। তবে অভিযানের তালিকায় বহু বিতর্কিত জৈশ-ই মোহাম্মদের নাম আছে কিনা তা জানা যায়নি। সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর মরদেহ সম্ভবত চুলায় পোড়ানো হয়েছে। এই দাবির সপক্ষে একটি প্রামাণ্যচিত্র প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। রবিবার প্রচারিত তথ্যচিত্রে জানানো হয়, তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনসুলেটের ভেতরে খাশোগিকে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে ব্যাগে ভরে কয়েকশো মিটার দূরে কনসুলেট জেনারেলের বাসায় নেওয়া হয়। সেখানে বড় চুলায় মরদেহের টুকরাগুলো পোড়ানো হয়। এই দাবি সমর্থনে ওই চুলা তৈরিতে যুক্ত শ্রমিকদের সাক্ষাৎকার নেওয়া হয় তথ্যচিত্রটিতে। ওই শ্রমিক জানিয়েছে, সৌদি কনসুলের নির্দেশে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপযোগী গভীর চুলাটি তৈরি করা হয়েছিল। এর আগে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর প্রতিবেদনে দাবি
দাবি করা হয় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে খাশোগিকে হত্যা করা হয়েছে। গেল জানুয়ারি থেকে খাশোগি হত্যা তদন্ত শুরু করেছে জাতিসংঘ। চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ হবে জুনে। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হলো ওবায়দুল কাদেরকে। বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসা সঠিক ছিল জানালেন ডাক্তার দেবী শেঠি। কারাগারে খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় উদ্বিগ্ন বিএনপি, জানালেন রিজভী। মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বুধবার মানববন্ধন কর্মসূচি ঘোষণা। নির্বাচন কোথাও কোথাও সুষ্ঠু হয়নি, কর্মকর্তাদের কাজে হতাশা প্রকাশ করে বললেন সিসি। ব্যক্তি বা মার্কা না দেখে উপজেলা নির্বাচন নিরপেক্ষ করার আহ্বান নাসিমের। ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। উপাচার্যের মতবিনিময়ে মতামত গ্রহণ না করার অভিযোগ ছাত্রদলের। পরিবেশ সুন্দর দাবি ছাত্রলীগের। দর্শকের ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।